ডিসেম্বরের দিকে তখন ওরা আমাকে বলে যে তুমি ব্যারিস্টার তাপস সাহেবের উপর তুমি বোমা হামলা করছো। ইউনিফর্ম পরিহিত অবস্থায় আমাকে তারা একটা মাইক্রোবাস কালো গ্লাসে তাতে উঠানো হয়, উঠানোর পরে চোখ বেঁধে ফেলে, পিছনে হাতও বেঁধে ফেলে এবং মাথা ঢেকে দেওয়া হয়। প্রথম তাদের অপরাধ ছিল বিডিআর বিদ্রোহের নামে যে 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে সেটার প্রতিবাদ করা। সালের 21 অক্টোবর রাজধানীর মতিঝিল এলাকায় ঢাকা 12 আসনের তৎকালীন সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের উপর বোমা হামলা চালানো হয়। ঘটনার একদিন পর তিনি বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় একটি হত্যা চেষ্টার মামলা করেন। যখন ব্যারিস্টার তাপসের উপর এই হামলার ঘটনা ঘটে সুপ্রিম কোর্টে তখন বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানি চলছিল। বঙ্গবন্ধু হত্যা মামলায় তাপস ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বোমা হামলা মামলার এজাহারে তাপস অভিযোগ করেন বঙ্গবন্ধু হত্যার রায় ভিন্ন খাতে নিতে আসামিদের স্বজন ও সহযোগীরা তাকে মারার উদ্দেশ্যেই ওই হামলা চালিয়েছে। তবে মামলার বিবরণীতে কোনো আসামির নাম উল্লেখ করেননি ব্যারিস্টার তাপস। যেখানে দাঁড়িয়ে কথা বলছি রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলের এই জায়গাটিতেই 2009 সালের 21শে অক্টোবর রাতে বোমার বিস্ফোরণ ঘটেছিল, যেটি তখন দেশের প্রায় সমস্ত গণমাধ্যমেই ফলাও করে প্রচার হয়। 15 বছর পর ব্যারিস্টার তাপসের উপর সেই বোমা হামলার ঘটনাটি অনুসন্ধানে আবারও মাঠে নেমেছি। সেই রাতের বোমা বিস্ফোরণে ব্যারিস্টার তাপস বেঁচে গেলেও অন্তত 13 জন আহতের খবর জানায় বিভিন্ন গণমাধ্যম। ঘটনার পরপরই তৎপর হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী, আসে সিআইডির ক্রাইম সিন টিমের সদস্যরাও। অল্প সময়ের ব্যবধানে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। ব্যারিস্টার তাপসকে হত্যা চেষ্টার মামলাটি রুজু করেছিলেন মতিঝিল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মিয়া। মামলাটি তদন্তের দায়িত্বও ছিলেন তিনি। খোঁজ নিয়ে জানা গেল বর্তমানে তিনি গাজীপুরে সিআইডিতে কর্মরত আছেন। আসলে ওই সময় ওই ব্যস্ততার মধ্যে ওই যে বললাম যে বাংলার বাণী গেটের সামনে বাংলার বাণী একটা সাইনবোর্ড ছিল, ব্যাংকের একটা সাইনবোর্ড ছিল, ব্যাংকের গ্লাসের কিছু ভাঙ্গা অংশ ছিল, আবার গাড়ির কিছু ভাঙ্গা অংশ ছিল ওই গেটের সামনে সব এরকম, মানে এসির কিছু অংশ ছিল পুরা, যেখানে বিস্ফোরণের মতো বা কোনো কিছু হয়েছে এরকম মনে হইল। স্পর্শকাতর ও রাষ্ট্রীয় গুরুত্ব বিবেচনায় মামলাটির তদন্তভার দেয়া হয় মহানগর গোয়েন্দা পুলিশকে। তবে ঘটনার সময় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় খড়গ নামে ওসি আরজু মিয়ার উপর। ব্যারিস্টার তাপস হত্যা চেষ্টার মামলার এজাহারে আসামির নাম উল্লেখ না থাকলেও পুলিশ ওই মামলায় 8 জনকে গ্রেফতার করে, যে তালিকায় রয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিনের 2 ছেলে নাজমুল হাসান ও মাহবুবুল হাসান, বঙ্গবন্ধুর খুনি কর্নেল আব্দুর রশিদের মেয়ে মেহনাজ রশিদ, মেজর ডালিমের ভাই কামরুল হক স্বপন এবং ফ্রিডম পার্টির 4 সদস্য। ওই মামলায় 2 বার রিমান্ডে নেওয়া হয়েছিল কর্নেল আব্দুর রশিদ খন্দকারের মেয়ে মেহনাজ রশিদকে। ঠিকানা ধরে রাজধানীর গুলশানে গিয়ে একটি পরিত্যক্ত বাড়ির খোঁজ পাওয়া গেল। এই মামলার একজন আসামি মেহনাজ রশিদ খন্দকার মামলার দেয়া তথ্য ধরে এই বাড়ির ঠিকানাটি আমরা খুঁজে বের করি, কিন্তু এখনও মেহনাজ রশিদ খন্দকারকে পাওয়া গেল না। মেহনাজ রশিদের সন্ধান না মিললেও মামলায় আসামি পক্ষের এক আইনজীবীকে খুঁজে বের করি আমরা। ওই মামলার বিষয়ে কথা বলেন তিনি। যদি পুলিশ প্রশাসন ওনাদের কোনো সম্পৃক্ততা পেত তাহলে তো চার্জশিটই দাখিল করতো। এত 15 বছর লাগে না একটা চার্জশিট দাখিল করতে। আর কিছু তো নিয়ম আইনেরও আছে, সেই ক্ষেত্রে আপনার অনেক আগেই চার্জশিট হতো, বিচার হইতো, মামলা শেষ হয়ে যেত এতদিনে। সেহেতু এই আসামিরা এই মামলার সাথে কোনোভাবেই জড়িত না।
শুধুমাত্র ওনাদেরকে হয়রানি করার জন্য এই মামলায় জড়িত করা হয়েছে। মামলাটি যে হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে তার সপক্ষে একটা ব্যাখ্যাও দিলেন এই আইনজীবী। আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায়ও কিন্তু এই মামলা চার্জশিট দিতে পারে নাই। তদন্তকারী কর্মকর্তা তদন্ত করেও কোনো সত্যতা পায় নাই, সেহেতু উনি চার্জশিট দিতে পারে নাই। আমরা ঢাকায় ঢুকতে দিব না, রাজধানী মুক্ত রাখবো আমরা ইনশাআল্লাহ। ব্যারিস্টার তাপসকে হত্যা চেষ্টার মামলাটি তখন দেশের সবচেয়ে আলোচিত ঘটনার একটি। তার উপর আওয়ামী লীগ ছিল ক্ষমতাসীন দল। তারপরও কেন 15 বছরেও এই মামলায় সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি গোয়েন্দা পুলিশ? পুলিশি তদন্তে ব্যারিস্টার তাপসের উপর বোমা হামলাকারীদের শনাক্ত করা না গেলেও 2010 সালে 5 জন সেনা অফিসারকে জেল দেওয়া হয়। কি অপরাধ ছিল কিংবা এই ঘটনায় সেনা কর্মকর্তাদের সংশ্লিষ্টতাই বা কি ছিল? ফিরছি একটা বিরতির পর। ব্যারিস্টার তাপসকে হত্যা চেষ্টার মামলার তদন্তে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ওই বোমা হামলার সাথে বিডিআর বিদ্রোহের ঘটনার সংশ্লিষ্টতা থাকতে পারে। সেই প্রেক্ষাপটে সেনাবাহিনী বিষয়টি তদন্ত করে, যার ভিত্তিতে 5 জন সেনা কর্মকর্তাকে 5 বছর করে কারাদণ্ড দেয়া হয়। তারা হলেন মেজর হেলাল মোহাম্মদ খান, ক্যাপ্টেন রেজাউল করিম, ক্যাপ্টেন খন্দকার রাজীব আল হোসেন, ক্যাপ্টেন ফুয়াদ খান ও ক্যাপ্টেন সুবাইল বিন রফিক। এই 5 জনের একজন ক্যাপ্টেন রেজা চাকরিচ্যুতির পর তিনি ডেভেলপার ব্যবসা শুরু করেছেন। 2009 সালে আমি র্যাব 3-এর অ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্বরত ছিলাম। 25শে ফেব্রুয়ারি সকালবেলায় আমি আমার গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারি যে পিলখানার যে নিউ মার্কেট গেট, এটা আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে পড়ে। তো এই গেটে আমাদের যে গোয়েন্দারা ছিল নিউ মার্কেটের গেটে, তারা জানায় যে এখানে কোনো একটা গ্যাঞ্জাম হচ্ছে। তো আমি সকালে সিএমএইচে ছিলাম, সেখান থেকে আমি সরাসরি ওইখানে যাই এবং যাওয়ার পরে আমাদের ট্রুপস যখন ওইখানে পৌঁছায় তখন ওইখান থেকে ফায়ার করা হয় আমাদের উপরে। তো এই ফায়ার হওয়ার পরে আমরাও ফায়ার ব্যাক করি, আমরাও শটগান দিয়ে ফায়ার ব্যাক করি এবং ওরা এক পর্যায়ে ছন্নছড়া ভিতর দিকে ঢুকে যায়। তো তখন আমরা এগিয়ে যে ওই গেটটাকে নিয়ন্ত্রণে নিয়ে নেই। তো আমরা তখন জানাই যে আমরা অলরেডি এই গেটের নিয়ন্ত্রণে আছি, পরবর্তীতে আর্মি যখন আসে তখন ঢুকতে পারবে। এই পর্যায়ে যে র্যাব হেডকোয়ার্টার থেকে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আমার সিওকেও জানানো হয় যে তাকে স্ট্যান্ড রিলিজ করার জন্য। আমাকে স্ট্যান্ড রিলিজ করে দেয় সঙ্গে সঙ্গে, অর্থাৎ তাৎক্ষণিক বদলি করে আমাকে আমার মাদার ব্যাটালিয়ন, যেটা কমান্ডো ব্যাটালিয়নে ফেরত পাঠানো হয়। ক্যাপ্টেন রেজাউল করিমকে মাদার ব্যাটালিয়নে ফেরত পাঠানোর পরদিন নিয়ন্ত্রণে আসে পিলখানা। পরে সেখানেই কমান্ডো ব্যাটালিয়নে কাজ শুরু করেন। এরই মধ্যে মেজর র্যাঙ্ক বেচ পড়ার দিনক্ষণও ঠিক হয় তার। মেজর র্যাঙ্ক পড়তে গেলে আমাকে বিআরসির G2 ইন্টেলিজেন্স হিসেবে বিআরসিতে পাঠানো হবে, যে আমি ওইখানে যে র্যাঙ্ক পড়ব। তার আগের দিন রাত্রে আমাকে পিলখানার থেকে বলা হয় যে ডিজিএফআই আমার সঙ্গে কথা বলতে চায়। তো আমার সিও বলে যে আসলে তো বুঝতে পারছি না, খুব মনে হচ্ছে তো যাও দেখা যাক, আমি দরকার কথা বলবো। তো আমাকে গাড়িতে ওঠানোর পরেই সঙ্গে সঙ্গে চোখ বেঁধে ফেলে। আমি ইউনিফর্মধারী অফিসার, ইউনিফর্ম পরিহিত অবস্থায় আমাকে তারা একটা মাইক্রোবাস কালো গ্লাসে তাতে উঠানো হয়। উঠানোর পরে চোখ বেঁধে ফেলে এবং পিছনে হাতও বেঁধে ফেলে এবং মাথা ঢেকে দেওয়া হয়। কর্মরত সেনা অফিসার ক্যাপ্টেন রেজার উপর নির্যাতন এখানেই শেষ হয়নি। হাতে হ্যান্ডকাফ, মুখে কালো কাপড় বেঁধে নিয়ে যাওয়া হয় ডিজিএফআই এর আয়নাঘরে। সেখানে বন্দি করে চলে নির্যাতন। কর্নেল সালেহ রেজা, তোমাকে আমি তো জানি যে খুব ভালো একজন অফিসার, খুব ভালো কমান্ডোতে, তুমি আমেরিকাতেও টপ করছো, তো ব্যাপার কি, কিন্তু এরকম বোমা হামলা করতে গেছো কেন? বললাম স্যার কীরকম, কিসের বোমা হামলা? আমি বলো যে তোমরা কয়েকজন মিলে ব্যারিস্টার তাপসের উপর বোমা হামলা করছো। অল অন সাডেন মনে হয় আমার মাথার উপরে কীভাবে সম্ভব এটা? মাথায় আকাশ ভেঙে পড়ার মতো ক্যাপ্টেন রেজা শুধু অবাকই হননি, লজ্জিতও হন। আপনি যদি আমাকে জড়াইতেই হয় আমার মতো একজন কমান্ডোকে, আপনি তার সাথে 21শে আগস্টের গ্রেনেড হামলাতে জড়ান,
তাও অন্তত ইজ্জত বাঁচবে যে ওইখানে 22-23 জন মারা গেছে, যে না কমান্ডাররা হামলা করলে অন্তত কেউ মারা গেছে। কিন্তু আপনি এইখানে আপনি যাদের কথা বলতেছেন, আপনি আমাকে নিয়ে আসছেন, মানে এই যে অন্য যাদের কথা বলতেছেন, এরা মানে মিলে সিম্পল কেউ আহত হলো না, এই বেইজ্জতিটা আসলে হওয়া উচিত না। তো এইটাতে ইমরুল কায়েস হেসে দেন, তো বলেন যে না আসলে এটা ডিবি এরকমভাবেই করছে তো সব কিছু, তো দেখো আলটিমেটলি এটা তো তারা প্রমাণপত্র সব দিবে বা করবে। আমি বললাম স্যার তাহলে তদন্ত করেন, কোনো অসুবিধা নেই। ডিবি পুলিশের তদন্তে সেনা অফিসার ক্যাপ্টেন রেজা সহ 5 জন আটক হলেও সবকিছুই ছিল ধোঁয়াশাচ্ছন্ন। ঘটনার 15 বছর পরেও কোনো নথিপত্র পাননি, অথচ শারীরিক মানসিক নির্যাতন, বন্দিশালায় গুম, চাকরিচ্যুতি, এমনকি জেলও খেটেছেন। একদিন দেখি যে 5টা আর্মির জিপ এসছে, তো আমাদের 5 জনকে 5টা জিপে উঠানো হয়। জিপে উঠানোর পরে আমাদেরকে সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়। সবচেয়ে মজার ব্যাপার যে আমরা আমাদের কোর্ট মার্শালের সভাপতি কে বা আপনার সদস্যরা কারা, তার চেহারাটা পর্যন্ত দেখিনি। কোর্ট মার্শাল হলে সেখানে নিয়ম অনুযায়ী একজন নিজ বাহিনীর অফিসারকে নিয়োগ দেওয়া হয় ওকালতির জন্য, কিন্তু ক্যাপ্টেন রেজা জানেন না তার কোর্ট মার্শালের বিচারক কারা। একই অবস্থা ছিল অন্য 4 সেনা অফিসারদের বেলায়ও। আমরা কথা বলেছি আরেকজন সেনা অফিসারের সাথে, যিনি ছিলেন ক্যাপ্টেন রেজার জেল পার্টনার। তদন্ত কার্যক্রমের সমন্বয়কারী কর্মকর্তা হিসেবে যে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী এবং ডিজিবিডিআর যিনি ছিলেন মইনুল হোসেন, যিনি আমাকে সেই রিপোর্টগুলোকে টেম্পার করতে বলেছিলেন এবং যে রিপোর্টগুলো আমি তখন সামারি করেছিলাম সেগুলাকে ব্যাপক পরিবর্তন এবং তাদের অনুসারে সেটাকে উনি দিতে বলেছিলেন। তো যেটা আমি সম্পূর্ণরূপে ডিনাই করেছিলাম, যে আমি বলেছিলাম যে আমি আমার ভাইয়ের রক্তের সাথে বেইমানি করতে পারবো না। পরবর্তীতে আমাকে ডিজিএফআই এর কিছুদিন পরে আমাকে অফিস থেকে নিয়ে যায় এবং প্রথম দিকে তারা আমাকে একটি অপবাদ দেওয়ার চেষ্টা করে যে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে আমার যোগসাজশ আছে। তো এর কিছুদিন পরে এটা প্রমাণ করতে না পেরে তখন ওরা আমাকে বলতে চায় যে আমি একজন অসাধু কর্মকর্তা, সেটাও তারা প্রমাণ করতে পারেনি। এবং এই ঘটনার ডিসেম্বরের দিকে তখন ওরা আমাকে বলে যে তুমি ব্যারিস্টার তাপস সাহেবের উপর তুমি বোমা হামলা করছো। বহিষ্কৃত ক্যাপ্টেন সুবাইল বিন রফিক বিডিআর বিদ্রোহের ঘটনায় বেশ কয়েকটি তদন্ত কমিটির মধ্যে একটি তদন্ত কমিটির কাজে সম্পৃক্ত ছিলেন তিনিও ডিজিএফের আলোচিত গোপন বন্দিশালা তথা আয়নাঘরে নির্যাতনের শিকার হয়েছেন। এবং পরবর্তীতে এক সময় আমাকে আমার ওয়াইফের ভিডিও এবং কিছু ছবি তারা দেখায় এবং আমাকে একটা সাদা কাগজে তখন সাইন করে বলা হয় যে তুমি কি এটা বুঝতে পারছো যে তোমার পরিবার কিন্তু আন্ডার সার্ভেলেন্স। আমি এরপরে সাইন করে দিই এবং আমি জানতে পারি যে আমি ব্যারিস্টার তাপসের উপর বোমা হামলার ষড়যন্ত্র করেছি, এই জন্য আমাকে তারা অভিযুক্ত করে। পরিবারের সদস্যদের নজরদারির মধ্যে রেখে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ক্যাপ্টেন সুবাইলকেও ব্যারিস্টার তাপসের উপর বোমা হামলার ষড়যন্ত্রকারী হিসেবে শনাক্ত করা হয়। প্রায় 1 বছর ডিজিএফের গোপন বন্দিশালায় গুম থাকার পর 5 বছর জেল খেটেছেন। জেল থেকে বেরিয়ে জীবনের নিরাপত্তার জন্য দেশ ছাড়েন। সেই থেকে তিনি ভিনদেশে বসবাস করছেন। জানা দরকার এই মামলা তদন্তের সর্বশেষ অবস্থা কি। ফিরছি আরেকটা বিরতির পর। ব্যারিস্টার তাপসকে হত্যা চেষ্টার মামলাটি অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ, কারণ তিনি ছিলেন সরকারদলীয় সংসদ সদস্য, বঙ্গবন্ধু পরিবারের সন্তান এবং সর্বোপরি শেখ মুজিবুর রহমান হত্যা মামলার অন্যতম আইনজীবী। রাষ্ট্রীয় তো বটেই, রাজনৈতিকভাবেও যথেষ্ট গুরুত্ব ছিল এই মামলার। 2009 সালে হওয়া মামলাটি এখন পর্যন্ত তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই মামলার সর্বশেষ জানতে কথা বলেছি ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ পুলিশ কমিশনার আবু তালেবের সাথে। আপনি যে মামলার কথাটা বলছেন 2009 সালের রুজুকৃত একটা মামলা, এটা দীর্ঘ তদন্ত শেষে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল এতে 8 জন আটক করা হয়েছিল, কিন্তু অন্যান্য বস্তুগত সাক্ষ্য এবং প্রাসঙ্গিক বিষয়গুলো বিবেচনাপূর্বক আইও এই সংক্রান্তে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। মামলাটি গত সেপ্টেম্বরের 18 তারিখে নিষ্পত্তি করা হয়েছে। তার মানে
দীর্ঘ তদন্তের পরও এই মামলার ঘটনার সাথে অভিযুক্ত কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি, যার কারণে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। যদিও তদন্তে সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি বলা হয়েছে, তবে পারিপার্শ্বিকতায় বোমা হামলার ঘটনার সত্যতা পাওয়া গেছে এমনটাও বলা হয়েছে। তবে কিছু প্রশ্ন থেকেই যায়। আলোচিত মামলাটিতে ৮ বেসামরিক ব্যক্তি গ্রেফতার হয়ে দিনের পর দিন হয়রানি হয়েছেন। এর বাইরে ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ৫ জন সেনা কর্মকর্তা শাস্তিপ্রাপ্ত হন। এর একটা কারণ জানিয়েছেন চাকরিচ্যুত ক্যাপ্টেন সুবায়েল। আসলে একটা ঘটনা তৈরি করে সেনাবাহিনী থেকে যারা দেশপ্রেমিক অফিসার আছে তাদেরকে বের করে দিয়েছে, যারা বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের বিচারের বিষয় এবং তদন্তের বিষয়ে সোচ্চার ছিল তাদেরকে বের করে দিয়েছে, এবং একই সাথে হয়তোবা তাদের কোনো বেসামরিক বা রাজনৈতিক কোনো লক্ষ্য ছিল, সেগুলা তারা সেই একই ঘটনা দিয়ে তারা সলভ করেছে বা তাদের পারপাসটা সার্ভ করেছে। তার মানে রাজনৈতিক সুবিধা নিতে সেনা অফিসারদের বলি দেয়া হয়েছে। বোমা হামলার নাটক মঞ্চস্থ করা হলেও তার সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু এই সেনা অফিসারদেরকেই কেন টার্গেট করা হলো? উত্তর জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির। প্রথম তাদের অপরাধ ছিল বিডিআর বিদ্রোহের নামে যে ৫৭ জন অফিসারকে হত্যা করা হয়েছে সেটার প্রতিবাদ করা। পরবর্তী যেটা কাজ ষড়যন্ত্র হয় সেটা হচ্ছে ব্যারিস্টার তাপসকে হত্যার পরিকল্পনা, যেটা প্রকৃত অর্থে ছিল একটা তার অফিসের এসির কম্প্রেসার বাস্ট, এটাকে বলা হয় হত্যার পরিকল্পনা। এর সাথে কিছু অফিসারকে প্রথমে গুম করা হয়, তারপরে তাদেরকে জেল দিয়ে চাকরিচ্যুত করা হয়। অপরাধের বিচার হবে আইনের নিয়মে, হোক সে সাধারণ নাগরিক কিংবা সেনা অফিসার। যদিও ৫ সেনা অফিসারের ক্ষেত্রে ঘটেছে অন্য কিছু। এরই মধ্যে ক্যাপ্টেন রেজা সহ ৫ জন সাবেক সেনা কর্মকর্তাকে গুম করে নির্যাতন চালানো হয় বলে লিখিত অভিযোগ করেছেন জাতীয় গুম কমিশনের কাছে। অভিযোগে বলা হয় এই ৫ জন চাকরিচ্যুত সেনা অফিসারকে নির্মমভাবে নির্যাতন করা হয়। কখনো গায়ের উপর হিংস্র কুকুর ছেড়ে দিয়ে, কখনো মুভিং চেয়ারে বেঁধে, আবার কখনো উলঙ্গ করে পিটিয়ে নির্যাতন করা হয়েছে। ভয়াবহ সেই নির্যাতন, গুম, চাকরিচ্যুতি ও জেল জীবনের জন্য বিতর্কিত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, তারেক সিদ্দিকী, ডিজিএফআইয়ের তৎকালীন মহাপরিচালক মোল্লা ফজলে আকবর, তৎকালীন ডিবি কর্মকর্তা মনিরুল ইসলাম সহ ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে মনিরুল ইসলাম ছাড়া বাকি সবাই সেনা কর্মকর্তা। কেননা শাস্তির যেটা ঘটনা প্রকাশ করা হয়েছে প্রকৃত অর্থে হয়তো সেটা ঘটে নাই, সুতরাং তার বিচারের সমস্ত পেপারস ওপেন করতে হবে ইন্ডিভিজুয়ালকে তার ডিফেন্স নেওয়ার জন্যে, এবং সেটা বিচারিকভাবে সঠিক হয়েছে কিনা তার জন্যে একজন নিরপেক্ষ বিচারককে থাকতে হবে, একজন মানবাধিকার কর্মীকেও সেই বোর্ডে উপস্থিত থাকা উচিত, যে এটার মধ্যে হিউম্যান রাইটস পার্টটাকে ইগনোর করা হয়েছে কিনা। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।